আসসালামু আলাইকুম এভরিওয়ান। ভার্সিটির সিনিয়র ম্যাম গল্পের 12 নম্বর পার্ট। তো চলো বেশি কথা না কইয়া গল্প শুরু করা যাক। পেছন থেকে আমার মাথায় কে যেন একটা আঘাত করলো। আমি নিচে পড়ে গেলাম। মাথার আঘাতটা বেশ জোরেই লেগেছে। মাথার পিছনে হাত দিয়ে দেখি রক্ত বেরোচ্ছে। আমি ঘাড় ঘুরিয়ে দেখলাম কে আমাকে পিছন থেকে আঘাত করেছে, কিন্তু আমি যাকে দেখলাম তাকে দেখে আমার মনের ভিতর ভূমিকম্প সৃষ্টি হলো। যে আমার এতটা আপন, সে আমার সাথে বেইমানি করলো। রাসেল আবার হু হু করে হাসতে হাসতে বলল, কিরে টাসকি খেয়ে গেলি নাকি? তোর বউ তোরে মারলো, বিষয়টা কেমন হয়ে গেল না তাই না? আমি তো আগেই বলছিলাম তোর কাছের কেউ আমার বডিগার্ড হবে, আর এখন দেখ তাই হয়েছে। আমি মাথায় হাত দিয়ে দাঁড়িয়ে বললাম, কেন রিয়া, কেন? আমি কি এতটাই খারাপ যে শেষমেশ তুমি এই রাসেলের সাথে সঙ্গ নিলে? রিয়া আবারও হাতে থাকা রডটা দিয়ে আমার মাথায় বসিয়ে দিল। মাথার রক্ত পুরো মুখ ভিজে যাচ্ছে। রাসেল আবার বলল, কিরে কেমন দেখালাম? আমি শরীর থেকে শার্টটা খুলে মাথায় বেঁধে চার হাত পা চারদিকে দিয়ে নিচে বসলাম। মাথা নিচু করে বললাম, কার জন্য আমি এতদিন কি করলাম? আমাকে স্বামী হিসাবে মানে না, আমিও ওকে না করেছি, কিন্তু তাই বলে? রাসেল আমার সামনে বসে বলল, কি কষ্ট হচ্ছে না খুব? কষ্ট হলে কি হবে বল, মেনে তো নিতেই হবে। কিন্তু আমার মাথায় এটা আসছে না, এই মেয়ে এত বড় একটা কলেজের প্রিন্সিপাল হয়ে আমার বডিগার্ড কেন, এটা বলতে পারিস? রাসেলের কথা শুনে আমি যা বুঝলাম যে রিয়ার এত এত টাকা থাকার পরেও কেন রাসেলের বডিগার্ড হবে। এখানে কোনো না কোনো কারণ তো অবশ্যই আছে, আমাকে সেগুলো খুঁজে বের করতে হবে। আমি এবার দাঁড়িয়ে বললাম, এতক্ষণ তুই তোর খেলা দেখালি, এবার আমি আমার খেলা দেখাবো, দেখবি? রাসেল বলল, তুই আর কি দেখাবি? তোর কাছে দেখানোর মতো কি বা আছে? আমি বললাম, আছে আছে, অনেক কিছু আছে। আমি ফোনটা বের করে বললাম, এই যে দেখ, তোর বাবাকে খুব যত্ন সহকারে আটকে রাখছি। রাইসা শালি আমার, কই তুমি, এইদিকে আসো তো। আমার কথা শুনে রিয়ার যমজ বোন একটা পিস্তল হাতে নিয়ে দরজা দিয়ে ঢুকে বলল, দুলা ভাই আপনি আমাকে এখন বললেন আসার জন্য? আমি তো সেই কখন থেকে আপনার ডাক শোনার জন্য অপেক্ষা করছি। ইস, আপু আপনাকে মেরে কি করেছে? আপু কাজটা কি ঠিক করলি? রিয়া বলল, রাইসা তুই ওকে ওভাবে সম্মান দিয়ে দুলাভাই বললি কেন? রাইসা বলল, দুলাভাই বলবো না তো কি বলবো? আমি কয়েকদিনের জন্য বেড়াতে দেশের বাইরে গিয়েছিলাম, তখন আমার দেখা হয় দুলাভাইয়ের সাথে। যতই আমি উনার সাথে রেগে কথা বলি, কিন্তু উনি মানুষটা বেশ ভালো, আর আমি মূলত উনার জন্যই এই জবটা পেয়েছি। আমার ইচ্ছেগুলো উনার জন্যই পূরণ হয়েছে। আপু তুই হঠাৎ রাসেলের সাথে হাত মিলিয়ে নিলি, এটা কি ঠিক করলি? রিয়া বলল, রাইসা তুই কিন্তু আমার থেকে বেশি বুঝিস না, এখান থেকে সরে আয়। রাইসা আমার সামনে দাঁড়িয়ে বলল, তুই হয়তো দুলাভাইকে চিনতে পারিস নাই, তবে আমি ঠিকই চিনেছি, যদি মারতে হয় তো আমাকে মার। রাসেল পিস্তল হাতে নিয়ে আমার দিকে তাক করে বলল, অনেক কাহিনী হয়েছে, আর না, এবার খেলা শেষ। রাসেল আমাকে গুলি করার আগে সাথে সাথে শূন্য থেকে একটা গুলি এসে রাসেলের হাত থেকে পিস্তল উড়িয়ে দিল। দরজা দিয়ে আবারও একটা মেয়ে ভিতরে ঢুকলো, তবে একেবারে ভিন্ন বেশে। রাসেল মুখ কালো করে বলল, মিমি তুমি? মিমি এসে আমার পাশে দাঁড়িয়ে বলল, আমি এখানে আসতে চাইছিলাম না, কিন্তু ওনার ফোন বাসায় রেখে গিয়েছিল, আর ওনার অফিসে ফোন করে জানলাম উনি কোথাও নাকি গিয়েছে। অনেক হচ্ছে সবচেয়ে বিশ্বস্ত বুকমেকার, যা পিএইচডি এবং সিরিয়া অ্যাপের অফিসিয়াল পার্টনার। আর আপনারা তো জানেন ফিফা ওয়ার্ল্ড কাপ শুরু হয়ে গিয়েছে, আর এটাই হতে পারে সবচেয়ে বড় সুযোগ আপনার প্রিয় দলকে সমর্থন করার। এই অ্যাপসে আপনি ক্রিকেট, ফুটবল, টেনিস লাইভ ম্যাচ দেখতে এবং তাদের স্কোর ভবিষ্যৎবাণী করে সহজেই অর্থ উপার্জন করতে পারবেন। সেই সাথে বিএমডব্লিউ গাড়ি, আইফোন, ল্যাপটপ এবং আরো অনেক নগদ পুরস্কার জেতারও সুযোগ রয়েছে। এই অ্যাপটিতে আপনি ক্র্যাশ ক্রিস্টাল, আন্ডার অ্যান্ড ওভার 21 ইত্যাদি গেম খেলে সহজেই আয় করতে পারবেন। আপনি বিকাশ, নগদ, রকেট, ব্যাংক, ক্রিপ্টো, পেপাল এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে সহজেই আপনার জেতা টাকা তুলতে পারবেন। এখানে আপনি 24 ঘন্টা 7 দিন গ্রাহক সহায়তা পাবেন। তাই এখনই গুগলে অনেক সার্চ করে প্রথম ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন করুন। আর হ্যাঁ, রেজিস্ট্রেশনের সময় আমার প্রোমো কোড VOTO7 ব্যবহার করে প্রথমবার ডিপোজিটে 20,000 টাকা পর্যন্ত পান। এইসব শুনে আমার মন কেমন কেমন যেন করছিল, এজন্য ওনাকে খুঁজা। আর তোর এত বড় সাহস কিভাবে হয় আমার এক্স বয়ফ্রেন্ডকে মারার? আমি হাসতে হাসতে নিচে বসে বললাম, বলছিলাম না আমার চাপ তুই সহ্য করতে পারবি না? এবার হলো তো, এখন দেখ আমার ছবিতে মালা পরাবি নাকি তোর ছবিতে তুই নিজেই মালা পরাবি? রাসেল এবার পালানোর কোনো পথ না পেয়ে বলল, সরি আমার ভুল হয়ে গেছে। আমি বললাম, তোরে না মানলে তুই ঠিক হবি না। রাইসাকে ইশারা করতেই ও উত্তম পিটাতে লাগলো। ওর অবস্থা খারাপ দেখে বললাম, ছেড়ে দাও ওকে এবারের মতো, যা পালিয়ে যা। রাসেল দৌড়ে চলে গেল। ইভা ছাড়া পেতেই বলল, বস আমাদের ভাবি যে আমাদের সাথে এমনটা করবে আমি মানতে পারি নাই, উনি কি না আমাদের সাথেই বেইমানি করলো?
তবে আপনি কাজটা আজকে ভালো করেন নাই, ওকে সরাসরি গুলি করে মেরে ফেলতেন। ইভা, সবাইকে নিয়ে বাইরে অপেক্ষা করো, আমি তোমার ভাবির সাথে একটু কথা বলি। আমার কথা শুনে সবাই একসাথে বের হয়ে চলে গেল। রিয়া এক জায়গায় চুপচাপ দাঁড়িয়ে আছে, ওর মুখে কোনো কথাবার্তা নেই। আমি উঠে ওর সামনে গিয়ে রডটা সরিয়ে বললাম, কেন এমন করলে রিয়া? আমাকে ভালোবাসো না তুমি, আমি এটা মেনে নিয়েছি, তাই বলে তুমি ওর সাথে হাত মিলিয়ে নিলে, এটা কি ঠিক করলে রিয়া? রিয়া কান্না করতে করতে আমার হাতে ওর ফোনটা দিল। আমি ওর ফোনটা হাতে নিয়ে ভিডিওটা অন করলাম। ভিডিওতে স্পষ্ট দেখা যাচ্ছে রিয়ার গোসল করার ভিডিও। ভিডিওটা দেখে আমার মাথায় পুরো আগুন জ্বলে উঠলো। রিয়া কান্না করছে আর বলছে ওর কথা না শুনলে ও নাকি এই ভিডিও ভাইরাল করে দিবে। আমাকে শুধু বলা হয়েছে আপনাকে যেন আমি মারি, এইটুকু। আর ওর বলা কথাগুলো না শুনলে আমার ভিডিও। রিয়া কান্না করতে করতে নিচে বসে গেল। আমার মাথা তো ভাই পুরোই গরম হয়ে গেছে। আমি আমার বউয়ের সাথে যা ইচ্ছা তাই করব, তাই বলে কি ও দড়ি দিয়ে বাসা থেকে বের হয়ে গেলাম। বাসা থেকে বের হয়ে শুধু বললাম রাসেল কোন দিক দিয়ে গেছে। মিমি হাত দিয়ে সোজা পথ দেখিয়ে দিল আর বলল ওকে ছাড়বে না। ও ম্যামের গোপন ভিডিও ধারণ করলো। আমিও দাঁড়িয়ে না থেকে দিলাম এক দৌড়। দৌড়াতে দৌড়াতে আমি এক সময় হাঁপিয়ে গেলাম, কিন্তু ওকে আমি আর খুঁজে পেলাম না। আমার মাথা তো ভাই পুরোই নষ্ট হয়ে গেছে। আমি স্যারের কাছে ফোন দিয়ে রাসেলের ছবি আর নাম ঠিকানা পাঠিয়ে দিয়ে বললাম এই সব কিছুর পেছনে এই ছেলের হাত আছে স্যার। ওকে দৌড়ে ধরতে গিয়েছিলাম কিন্তু পারি নাই স্যার। স্যার বলল ওকে ঠিক আছে, তুমি এখন বাসায় চলে আসো, বাকিগুলো আমি দেখছি। আমি রাস্তার এক সাইডে বসে গেলাম। আমার মিশন এখন শুধু এই একটাই, রাসেলকে মারা। রিয়ার কোনো দোষ ছিল না, রাসেল ইচ্ছে করে এমন করছে। রাস্তার পাশে চুপচাপ বসে আছি, তখন কে যেন একটা 7 আপ সামনে ধরে বলল নে এটা খেয়ে নে, একটু ভালো লাগবে। আমি চোখ তুলে তাকিয়ে দেখি আমার সেই পুরাতন বন্ধু রুদ্র দাঁড়িয়ে আছে, যে এক সময় আমার বিরুদ্ধে চলে গিয়েছিল। তবে আফসোস শুধু এই জায়গায়, ও আমার ভালো একটা বন্ধু হয়ে আমার সাথে বেইমানি করলো। আবার দেখি ওর মাইক্রো আছে। ভদ্রতার খাতিরে বললাম কিরে কেমন আছোস? রুদ্র হেসে বলল আমি জানি তুই এই কথাগুলো মন থেকে বলিস নাই, আগে হয়তো খারাপ ছিলাম, এখন ভালো হয়ে গেছি। তোর আপুর কোম্পানিতে কাজ করি, দেখ একটা গাড়িও দিয়েছে। আমি বললাম ভালো তো। রুদ্র বলল পাভেলকে তো মেরে ফেললি, এরপর কি আমার সিরিয়াল আসবে? নতুন নতুন চাকরি পেয়েছি, খুব ইচ্ছে ছিল কয়দিন বেঁচে এই দুনিয়াটা দেখবো। তোর কাছে শুধু আমার একটাই অনুরোধ, প্লিজ বন্ধু হিসাবে আমাকে ছেড়ে দে। একটা অটো এসে সরাসরি আমার সামনে এসে থামলো। মিমি বলল রিয়া ভাবি লজ্জায় মাথা নিচু করে বের হয়ে চলে গেছে, আর ভাবির পিছনে পিছনে ওর ছোট বোন। কাহিনীটা একটু উল্টাপাল্টা হয়ে গেল না? আমি বললাম যেভাবে পারিস রাসেলকে খুঁজে বের করো। মিমি তুমি চলো আমার সাথে। রুদ্র তুই যা, পরে তোর সাথে কথা হবে আমার। মিমিকে নিয়ে অটোতে উঠে গেলাম। আমি মিমির দিকে তাকিয়ে বললাম আমার পিছনে পিছনে না আসলেও পারতে। মিমি বলল আপনি ছাড়া আমার কে আছে বলেন? হয়তো আপনি আর আমার না, কিন্তু দূর থেকে আপনাকে সুখে থাকতে দেখতে পারলে মনে আলাদা একটা শান্তি কাজ করে। আমি বললাম মিমি আমার যদি সম্ভব হতো তাহলে তোমাকে আমি বিয়ে করতাম। আমি আমার এই এক জীবনে কাউকে পাশে পাই নাই যতটা তোমাকে পেয়েছি। মিমি আলতো করে আমার হাত ধরে বলল আমি সবসময় আপনার পাশে থাকতে চেয়েছিলাম, কিন্তু আপনি বুঝলেন না। আমি এখন আপনার কাছে কিছু একটা জিনিস চাই, দিবেন? আমি বললাম বলো, দেওয়ার মতো হলে ঠিকই দিব। মিমি বলল আপনাকে চাইছি না, আমি যেই জিনিসটা পাবো না সেই জিনিসটা চাওয়া বেশ বোকামি হবে। আমি আজকে আমার জীবনের মায়া করে আপনার কাছে যাই নাই। আমি জানি আমি মরে গেলে আপনি আমার মেয়েকে দেখবেন। আমি শুধু এখন এইটুকু বলতে চাই যে আমার কিছু হলে আপনি আমার মেয়ের খেয়াল রাখবেন, বলেন? আমি বললাম এ কি, তুমি এইসব কি বলছো মিমি? তোমার মাথা ঠিক আছে? মিমি এবার আমার ঘাড়ে মাথা রেখে বলল মানুষের তো আর বিশ্বাস নাই, কখন কি হয়ে যেতে পারে কেউ বলতেও পারে না। আমি বললাম আজাইরা কথা বাদ দিয়ে এখন বাসায় যাও, আমি দেখি আমার বউ কি করে। মিমি বলল আচ্ছা একটা কথা জিজ্ঞেস করব, রাগ করবেন না তো? আমি বললাম বলো। মিমি বলল রিয়া তো আপনাকে অপমান করে, এরপরও বারবার ওর কাছে যান কেন? আমি বললাম রিয়া যদি শত খারাপ হয় তাও তো আমার বউ, বিয়েটা হয়তো ভুল করে হয়েছে, কিন্তু একজন স্বামীর উচিত তার বউকে যত্ন নেওয়া। ওর এই দিনে আমি একা ছেড়ে দিতে পারি না। এমনি বেচারির মন মানসিকতা খুব খারাপ, যদি আমার বইয়ের ভিডিও ভাইরাল হয়ে যায় তাহলে মানুষ আমাকে থুতু দিবে। আমি ওর স্বামী হয়েও কিছু করতে পারছি না। রিয়া ঠিকই বলছিল, আমি আসলে একটা কাপুরুষ। মিমি আমার মাথায় হাত বুলিয়ে বলল মন খারাপ করবেন না, আমি আছি আপনার পাশে, আমরা সবাই আপনার হয়ে কাজ করব, ভাবির কিছু হতে দিব না।
এক হাত দিয়ে মিমিকে জড়িয়ে ধরে বললাম, তোমাকে হারালাম নিজের ভুলের কারণে, যাতে তুমি ভালো থাকো এজন্য তোমাকে ছেড়ে দিয়েছি। আর এখন দেখি তুমি আমার সাথে থাকলেই ভালো থাকতে। আমি আর দ্বিতীয় কোনো ভুল করতে চাই না। রিয়া আমাকে মারুক কাটুক যাই করুক, ওকে আমি হারাতে পারবো না। মেয়েটা এখন আমাকে ছাড়া বড় অসহায় হয়ে পড়বে, ওর পাশে থাকা এখন আমার জরুরি। মিমি রিয়ার বাসার সামনে অটো থামিয়ে বলল, যান, ভাবির খেয়াল রাখবেন। আর আপনি তো খুব বড় মাস্তান হয়েছেন না, যদি ভাবির কিছু হয় তাহলে আপনার খবর আছে, এই বলে দিলাম। আমি গাড়ি থেকে নেমে শুধু বললাম, এই মেয়েটা আমার জন্য এত কিছু করলো, কিন্তু আমি ওর জন্য তেমন কিছুই করতে পারলাম না। আমার জন্য কত কিছু ত্যাগ করেছে। এবার যদি রিয়া আমাকে ছেড়ে দেয় তাহলে সত্যি সত্যি আমি মিমিকে বিয়ে করে নিব, পরে যা হবার হবে। দরজা দিয়ে ভিতরে যেতেই দেখি রিয়ার বড় ভাই বসে আছে। রিয়ার ভাই আমাকে দেখে যেই আমাকে মারতে আসবে, তখন রাইসা ওর ভাইকে আটকে দিয়ে বলল, কি করিস ভাইয়া তুই? আপুর অবস্থা এখন খুব খারাপ, আমরা ওর পাশে থাকলেও কাজ হবে না, যেতে দে, ছেলেটা তো খারাপ না, পিচ্ছি হলেও মানুষ ভালো। যদি আপু ওর সাথে সুখে থাকে আমাদের আপত্তি কি বল? তুই তো এখানকার মেয়র হবার পরেও আমাদের নিরাপত্তা দিতে পারলি না। ওই রাসেল কুত্তার বাচ্চা আপুর সম্মান কেড়ে নিল, আজকে আমাদের ঘরের সম্মান অন্য কারো হাতে। আমরা এত উচ্চ পদে চাকরি করে ওর কিছু করতে পারি নাই, কিন্তু এই ছেলেটা আমাদের সামনে ওকে মেরেছে। আর ভুল করিস না ভাই, ভিতরে যেতে দে। রিয়ার ভাই আর কিছু না বলে মাথা নিচু করে সোফায় বসে গেল। আমি রিয়ার ভাইয়ের উদ্দেশ্য করে বললাম, আমার সম্মান মানে আমার বইয়ের সম্মান, ওর সবকিছু শুধু একান্তই আমার। আর যদি একটু 19 থেকে 20 হয়েছে, আমি রাস্তায় রাস্তায় লাশের বন্যা বসিয়ে দিব। দেখতে আমি পিচ্ছু হলেও পাওয়ার পা থেকে মাথা পর্যন্ত পুরো একটা গোয়েন্দা সংস্থা লাগিয়ে দিয়েছি। ওকে তো আমি রাস্তায় সবার সামনে কুপিয়ে হত্যা করব। রাইসা আমাকে থামিয়ে বলল, হয়েছে দুলা ভাই, আর কিছু বলতে হবে না, এখন ভিতরে গিয়ে দেখেন আপু সেই যে ওখান থেকে এসে কান্না করছে, এখনো কান্না করেই যাচ্ছে। আমি তাড়াতাড়ি দৌড়ে রিয়ার রুমের সামনে চলে গেলাম। দরজা দিয়ে ভিতরে ঢুকে দেখি রিয়া বিছানায় মাথা ঠেকিয়ে নিচে বসে কান্না করছে। এটা দেখে তো আমার কলিজা ফেটে যাচ্ছে। আমি দৌড়ে রিয়ার সামনে গিয়ে ওকে টান দিয়ে বুকের সাথে মিশিয়ে বললাম, কিছু হয় নাই, আমি আছি তো, ও তোমার একটু চুল পরিমাণ ক্ষতি করতে পারবে না। রিয়া ধীরে ধীরে কান্না করছে আর বলছে, আজকে আমি মেয়ে বলে সবাই আমাকে ব্যবহার করছে। কেন, আমার কি মন চাই না কাউকে ভালোবাসতে, কারোর সাথে হেসে খেলে কথা বলতে? যে যেভাবে খুশি আমার সাথে। রিয়া হাউমাউ করে জোরে জোরে কান্না করতে লাগলো। আমি ওকে শক্ত করে জড়িয়ে ধরে বললাম, আমি কথা দিচ্ছি ও এই ভিডিও দেখাবে কি, এর আগেই আমি ওর চোখ তুলে নিব। ভিডিও ভাইরাল করবে তো দূরের কথা। রিয়া একাধারে কান্না করেই যাচ্ছে। ওকে টেনে আমি কোলে তুলে নিলাম। ওয়াশরুমে গিয়ে নিজ হাতে ওর হাত মুখ ধুইয়ে দিলাম। রিয়া শুধু আমার দিকে তাকিয়ে আছে, কোনো কথা বলছে না। আমি ওকে বিছানার উপর শুইয়ে দিয়ে ওর মাথা আমার কোলের উপর তুলে আলতো করে মাথার চুল বুলিয়ে বুলিয়ে দিতে দিতে বললাম, একটু ঘুমিয়ে পড়ো। রিয়া বলল, আমাকে একটু বিষ এনে দেন, খেয়ে মরে যাই। কত কত ছাত্রছাত্রী আছে আমার, ওরা যদি কোনোভাবে আমার ভিডিও হাতে পায় তাহলে আমার কি হবে? একবার তো জোর করে আমার সম্মান নিয়ে খেলা করলেন, এখন? আমি বললাম, যদি এমন কিছু হয় তাহলে ওই রাসেলকে মেরে আমি ওই জায়গায় নিজে বিষ খেয়ে মরে যাব। রিয়া বলল, আপনি মরলে কি সবকিছু সমাধান হয়ে যাবে? আমি বাঁচতে পারবো এই অপবাদ নিয়ে? আমি এবার চোখ বন্ধ করে দিলাম। ওর কথার উত্তর দেওয়ার মতো আমার কাছে কোনো জবাব নেই এখন। রিয়া উল্টো পাশ ফিরে আমার পা জড়িয়ে ধরে ধীরে ধীরে ঘুমিয়ে গেল। রিয়া ঘুমানোর পর ওর বড় ভাই আর রাইসা একসাথে ভিতরে ঢুকলো। রিয়ার বড় ভাই বিছানায় বসে বলল, নাম কি তোমার? আমি বললাম, জি ভাইয়া, দীপু। রিয়ার বড় ভাই বলল, তোমার পরিবারে কে কে আছে? আমি বললাম, এই দুনিয়াতে আপন বলতে আমার কেউ নেই। যেই একজন আপু ছিল তিনিও আমাকে পর মনে করে, বলতে পারেন আমি এতিম। রিয়ার বড় ভাই বলল, আমার বোন তোমার থেকে কয় বছরের বড় জানো তুমি? আমি বললাম, এই 4 বছরের বড় হবে। রিয়ার বড় ভাই বলল, তোমরা যদি একসাথে থাকো মানুষ কি বলবে? আর বিশেষ করে রিয়ার কলেজের ছাত্র তুমি। আমি বললাম, ভালোবাসা এমন এক পবিত্র জিনিস, এখানে বড় ছোট কিছুই মানে না। যারা মন প্রাণ উজাড় করে ভালোবাসতে পারে তাদের জন্য ভালোবাসা সুন্দর। তবে আমি এটুকু বলতে পারি, আমি আপনার বোনকে কখনো কষ্ট দিব না। রিয়ার বড় ভাই বলল, এই কথা তো সবাই বলে, পরে ঘুরে ফিরে সবকিছু উল্টে যায়। রাইসা বলল, ভাইয়া ওর মন মানসিকতা এমনি খুব খারাপ, এর মাঝে তুই আবার এইসব বলা শুরু করলি। আমি আস্তে করে রিয়াকে বালিশের উপর শুইয়ে দিয়ে আমি নিচে নেমে গেলাম। ইভাকে কল দেওয়ার সাথে সাথে ও রিসিভ করে বলল, খোঁজ চলছে, পেলেই তোরে বলবো।
আমি বললাম তোর কাউকে খুঁজতে হবে না, তুই এখন রিয়ার বাসায় চলে আয়, বাকিটা আমি দেখছি। কল কেটে দিতেই রাইসা বলল, দুলা ভাই আপনি এখন তাহলে কি করতে চাইছেন? আমি রিয়ার ঘুমন্ত চেয়ারের দিকে তাকিয়ে বললাম, ও যদি আজকে আমাকে মেনে আমার সাথে থাকতো তাহলে এখন এই পরিস্থিতির শিকার হতে হতো না। আমি এমন একটা মানুষ যে কিনা নিজের বউকে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে। যদি মরতে হয় আমি মরবো, ও বেঁচে থাকবে। হাত দিয়ে চোখের পানি মুছতেই রাইসা বলল, এখন কোথায় যাবেন দুলা ভাই? আমি বললাম, রিয়া ঘুম থেকে ওঠার আগে দেখি কিছু করতে পারি কিনা। যদি আমার কিছু হয়ে যায় বলবে আবার নিজের সাধ্যমতো চেষ্টা করছি। রাইসা আমার হাত ধরে বলল, প্লিজ দুলা ভাই যাবেন না, আপু ঘুম থেকে উঠলে ওকে সামলানো কঠিন হয়ে যাবে। আমি বললাম, ইভা চলে আসবে একটু পর। আমি দরজা দিয়ে বের হয়ে চলে গেলাম। এখন আমি খুব ভালো করেই জানি আমার কি করতে হবে। আমি একটা রিক্সা নিয়ে রাসেলের বাসার সামনে চলে গেলাম। সিসি ক্যামেরার সামনে গিয়ে ইশারা করে বললাম, এই আমি এখানে, পারলে আমাকে ধরে দেখা। দরজার সামনে 10 মিনিটের মতো দাঁড়িয়ে আছি, কিন্তু কোনো সারা শব্দ নেই। হঠাৎ করে আমার মাথায় কালো কাপড় দিয়ে ঢেকে আমাকে তুলে নিল। এই তো এখন খুব ভালো হয়েছে, আমি তো এটাই চাইছিলাম। আমাকে গাড়িতে করে কোনো এক জায়গায় নিয়ে যাচ্ছে, হালকা অনুমান করে বুঝলাম। কিছুক্ষণ পর আমাকে গাড়ি থেকে নামিয়ে টেনে হিসেবে কোথায় যেন নিয়ে যাচ্ছে। এর মাঝেই আমার মুখের উপর থেকে কাপড় সরিয়ে নিল। সামনে তাকিয়ে দেখি রাসেল চেয়ারে পায়ের উপর পা তুলে বসে আছে। ওর পাশে দাঁড়িয়ে 5-6টা ছেলে ওকে বাতাস করছে। রাসেল হাসি দিয়ে বলল, কি খবর মিয়া তোমার? ভিডিও কিন্তু এখনো ভাইরাল করি নাই। আমি বললাম, তোর বাবার থেকে বুঝি এই ভিডিওটা বেশি হয়ে গেল, আমি বলবো কি যে মেরে ফেলতে? রাসেল এবার দাঁড়িয়ে বলল, দেখ আমার সাথে বেশি চালাকি করবি না। আমি বললাম, এখানে আবার চালাকির কি আছে? তুই আমাকে ভিডিও দে, আমি তোর বাবাকে ফিরিয়ে দিব। রাসেল আমার হাতে ফোনটা দিয়ে বলল, তুই নিজেই ডিলিট করে দে। আমার বাবা। আমি ফোন থেকে ভিডিও ডিলিট করে দিয়ে বললাম, এই জায়গায় গিয়ে দেখ তোর বাবা আছে, গিয়ে নিয়ে আয়। রাসেল একটুও দেরি না করে আমার বুক বরাবর একটা গুলি করে দিল। আমি নিচে পড়ে যেতেই সবাই মিলে আমাকে মারতে লাগলো। মার খাচ্ছি আর হেসে হেসে বলছি, শেষমেশ আমি আমার বইয়ের সম্মানটা তো বাঁচাতে পারছি, মরে গেলেও এখন আর আমার কোনো আফসোস নেই। সবাই মিলে আমাকে মারতে মারতে আধমরা করে ফেললো। রাসেল সবাইকে আটকিয়ে বলল, তুই যেমন আমাকে একটা সুযোগ দিয়েছিলি আমিও দিলাম, চেষ্টা করে দেখ যদি বাঁচতে পারিস। এই তোরা সবাই চল, এখান থেকে যাওয়া যাক। ধীরে ধীরে সবাই বের হয়ে চলে গেল। আমি একাই নিচে পড়ে আছি। রাসেল বলে গেল, দেখ যদি চেষ্টা করে বাঁচতে পারিস। আমি ফোনটা হাতে নিয়ে সামনে যার নম্বর পেলাম তার নম্বরই কল দিলাম। ফোন রিসিভ করে যে হ্যালো বলল, তার কণ্ঠ শুনে ভালো করেই বুঝে গেছি এটাই রিয়া। আমি শুধু জায়গাটার ঠিকানা দিয়ে বললাম, যদি একটু সাহায্য করতে খুব খুশি হতাম, হয়তো একটু পর দুচোখ বন্ধ হয়ে যাবে। এই দুনিয়ার আলো দেখতেও পারি আবার নাও পারি। তোমার জন্য শুধু আজকে নিজেকে শান্ত রাখলাম, নইলে ও আমার বুকে গুলি করতে পারতো না। আমি আমার বউকে ভালোবাসি কিনা তা বলতে পারি না, তবে শুধু এইটুকু বলবো যে আমি মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত আমি আমার বউকে হারাতে পারবো না। ওপাশ থেকে রিয়ার বলা কথাগুলো আর ভালো করে শুনতে পারলাম না। হাত থেকে ফোনটা আপনা আপনি পড়ে গেল। ধীরে ধীরে আমার সামনে সবকিছু অন্ধকার হয়ে গেল। এইদিকে রিয়া ওর পিচ্চি হাজবেন্ডের এই কথা শুনে ও কান্না করতে করতে ওর বড় ভাইকে সবকিছু বলল। রিয়ার বড় ভাই আর একটু সময় নষ্ট না করে সবাইকে নিয়ে সেই ঠিকানা অনুযায়ী রওনা দিল। গাড়ি গন্তব্যের জায়গায় যেতেই রিয়া গাড়ি থেকে নেমে দৌড়ে ভিতরে চলে গেল। রিয়া ভিতরে গিয়ে দেখে ওর স্বামীর মৃতদেহটা নিচে পড়ে আছে আর পুরো জায়গাটা রক্তে ভরে আছে। এইসব দেখে রিয়ার মাথা খারাপ হয়ে গেল। যেই মানুষটা ওর সম্মান বাঁচানোর জন্য নিজের জীবন দিতে পারে সে আর যাই হোক খারাপ স্বামী হতে পারে না। রিয়া গিয়ে দীপুকে জড়িয়ে ধরলো। রিয়া বুঝলো যে সময় হারিয়ে কান্না করলে হবে না। ততক্ষণে সবাই ভিতরে চলে আসলো। ইভা ভিতরে ঢুকে বলল, আমি আগেই বলছিলাম বস আপনি একা যাবেন না, আমাকে সাথে নিয়ে যান। কিন্তু উনি আমার কথাটা শোনে নাই। রিয়া খুব শক্ত করে ওর হাজবেন্ডের মাথা জড়িয়ে ধরে বলল, না না ওর কিছু হতে পারে না, ও বলছিল আমাকে ভালো রাখার জন্য সবকিছু করবে, তাহলে আজকে কেন এমন হলো? হঠাৎ করে রিয়ার মনে হলো ওর হাজবেন্ড শ্বাস নিচ্ছে। রিয়া একটু সময় ব্যয় না করে দীপুর মুখে মুখ লাগিয়ে শ্বাস দিতে লাগলো। যখন বুঝলো সে সত্যি ওর স্বামী বেঁচে আছে তখন রিয়া চিৎকার দিয়ে বলল, ভাইয়া ও বেঁচে আছে, তাড়াতাড়ি ওকে হাসপাতালে নেওয়ার ব্যবস্থা করো প্লিজ ভাইয়া, ওকে এবারের মতো যেন শুধু আমার জন্য বাঁচিয়ে দেয় সেই দোয়াই করি। রিয়ার বড় ভাই দীপুকে কোলে নিয়ে গাড়িতে তুলে গাড়ি পুরো জোর লাগিয়ে টানতে লাগলো। রিয়া দীপুকে বাঁচিয়ে রাখার জন্য মুখ দিয়ে একটু পর একটু শ্বাস দিচ্ছে। হাসপাতালে নেওয়ার পর দীপুকে ইমার্জেন্সি রুমে নিয়ে যাওয়া হলো।
রিয়া ওর ভাইকে জড়িয়ে ধরে বলল, আমি ওর সাথে সংসার করতে চাই, ওকে যে করে হলেই হোক ফিরিয়ে দে ভাইয়া, ভুল তো আমি করেছি, ওর কোনো ভুল নেই। রিয়ার ভাই বলল, কান্না করিস না বোন, দোয়া কর শুধু। হাসপাতালের গেট দিয়ে একটা মেয়ে বাচ্চা কোলে নিয়ে ভিতরে ঢুকলো। দূর থেকে ইভা বলল, মিমি আপু পড়ে যাবেন, আস্তে করে আসেন। মিমি ওদের সামনে এসে বলল, ওর কি হয়েছে আর কোথায় গিয়েছিলে? মিমিকে দেখে রিয়ার শরীর জ্বলে গেল। রিয়া কান্না বন্ধ করে বলল, ও মরে গেলেই বা তোর কি আসে যায়, তুই কে ওর? মিমি রিয়ার মুখ থেকে তুই তুকারি শুনে চুপ হয়ে গেল, কিন্তু চুপ থেকেও রিয়ার কথা শুনতে হচ্ছে। মিমি আর চুপ থাকতে না পেরে বলল, ও আমার একজন ভালো বন্ধু, বিশেষ করে ওর এই পৃথিবীতে কেউ নেই। আর ম্যাডাম, আমাকে দেখে আপনার এতই চলে গেল, ওর খারাপ দিনগুলোর পাশে আমি ছিলাম। আপনি তো ওকে মারতে ঠিকই দূরে কোথাও নিয়ে গিয়েছিলেন। একবার ভালো করে হিসাব করে দেখুন তো, আপনি কি আজও ওর যোগ্য হয়েছেন? অহংকার আর টাকা দিয়ে দুনিয়া চলে না, ভালোবাসায় যদি না থাকে তাহলে কিসের সুখ? আমিও বলছি যেন আপনার সাথেও সংসার করে, কিন্তু আপনি বড় পদে চাকরি করেন, এজন্য ঠিক আপনার মতোই যোগ্য কাউকে চাইছেন। থাকতে বুঝতে পারলেন না, কিন্তু যখন মানুষ হারাবেন তখন ঠিকই বুঝবেন। এই যেমন আমি বুঝতে পারছি জীবনটা এতটাই সহজ না ম্যাডাম, একা একা চলা খুব কঠিন। মিমির কথাগুলো শুনে রিয়া চুপ হয়ে গেল। মিমি তো সত্যিই বলল, সময় হারিয়েও সবকিছু বুঝতে পারছে। রিয়া দাঁড়িয়ে মিমির হাত ধরে বলল, যদিও কোনোভাবে বেঁচে যায় তাহলে আমার সাথে যেন সংসার করে, একটু অনুরোধ করবে। আমি এখন সবকিছু ধীরে ধীরে বুঝতে পারছি। মিমি বলল, থাক ম্যাডাম, কান্না করতে হবে না, শুধু দোয়া করেন। রিয়া বলল, তুমি কি আমার উপর রেগে আছো মিমি? মিমি বলল, আপনার উপর রাগ করে কি করব বলেন? আপনি তো আর ওকে মারেন নাই। ভালোবাসার মানুষকে কাছে দেখলে মনে একটা শান্তি লাগে। যদি কখনো মনে হয় ও ছেলেটা ভালো না, খুব খারাপ, তখন আমাকে ফিরিয়ে দিবেন, আমি নিয়ে যাব। যতই শুনছে রিয়া ততই যেন আরো পাগল হয়ে যাচ্ছে। ডাক্তার কেবিন থেকে বের হয়ে সবাইকে উদ্দেশ্য করে বলল, ঠিকমতো রোগীকে নিয়ে আসছেন, এজন্য বাঁচানো গেল। একটু পর রোগীর জ্ঞান ফিরবে, তখন সবাই এক এক করে ভিতরে যাবেন। এই কথা বলে ডাক্তার তার মতো চলে গেল। রিয়ার মুখে এবার যেন একটু হাসি ফুটে উঠল। মন খারাপ শুধু মিমির, ও জানে এখন দীপু রিয়ার কাছে চলে যাবে, আর ওকে দেখতে পারবে না, কিন্তু কি আর করবে, মেনে তো নিতেই হবে। এইদিকে যখন আমি চোখ খোলার মতো শক্তি পেলাম, তখন তাকিয়ে দেখি আমি চার দেওয়ালের মাঝে বন্দি। দরজা ঠেলে যখন রিয়া ভিতরে প্রবেশ করলো, তখন বুঝলাম রিয়া আমাকে বাঁচিয়েছে। রিয়া ধীরে ধীরে হেঁটে আমার কাছে এসে পা মুড়িয়ে নিচে বসে আমার একটা হাত ধরে কান্না করতে করতে বলছে, কেন নিজের এত বড় ক্ষতি করতে গেলে? আজ যদি তোমার কিছু হয়ে যেত? আমি আস্তে করে বললাম, আমি মরলে কার বা কি হবে? যার এই পৃথিবীতে কেউ নেই, তার জন্য আবার কান্না করবে কে? রিয়া বলল, আমি আবার সারা জীবনের জন্য তোমার বউ হতে চাই, আমাকে ফিরিয়ে নিবে? এই একদিনের জন্য নয়, সারা জীবনের জন্য হতে চাই। আমি বললাম, আপনি আমার সিনিয়র যে? রিয়া নিচ থেকে উঠে বলল, আমি বুড়ি হয়ে গেছি এজন্য আমাকে পছন্দ হয় না, নাকি আমার সবকিছু পেয়ে গেছেন বলে আমাকে ছেড়ে দিবেন? আমি ইশারা করে বললাম, এইদিকে একটু ঝোঁকো। আমার কথা মতো রিয়া তাই করলো। আমি হাত দিয়ে ওর চোখের পানি মুছে বললাম, আজকে তুমি আমার বউ বলে তোমার জন্য এত কিছু করলাম। আমার এই এক জীবনে কি আছে বলো তুমি ছাড়া? তুমি হয়তো আমাকে ছাড়তে পারবে, কিন্তু আমি পারবো না, এজন্য আজও আমি একা। রিয়া বলল, এভাবে বলো না প্লিজ, আমি এখন থেকে শুধু তোমার, ভুল অনেক করছি আর না। আমি বললাম, মারবেন না তো ম্যাডাম আবার আমাকে? রিয়া বলল, মারবো না মানে পিটাবো। আমি বললাম, ওদের ভিতরে আসতে বলো। রিয়া আমার গালে একটা কিস করে বলল, মিমিকে যদি তুমি। আমি বললাম, পাগল হয়েছো, ওর একটা বাচ্চা আছে, আর আমার তো আবার বউ আছে। রিয়া বলল, এই কষ্ট হচ্ছে কি তোমার? আমি বললাম, কষ্ট হচ্ছে, তবে আমার ম্যাডাম এখন আমার সত্যিকারের বউ হবে, এজন্য আর কষ্টটাকে কষ্ট মনে হচ্ছে না। রিয়া আমার সামনে ওর মাথায় এনে চোখ বন্ধ করে বলল, আমি কি করলে তোমার যোগ্য হব বলো? এতদিন আমি একটা ভুলের মাঝে দিন কাটিয়েছি, তুমি পিচ্ছি হলে কি হবে? তোমার মতো আমাকে কেউ ভালোবাসতে পারবে না। আমি এক হাত দিয়ে রিয়ার গাল ধরে বললাম, থাকতে পারবে তো এই টিমের সাথে? নামি দামি কিছু নাই আমার, ভাতের সাথে মরিচের গুঁড়া মিশিয়ে খেতে পারবে তো? যখন কিছু থাকবে না, পান্তা ভাত খাবে তো? তোমাদের মতো এত টাকা নাই যে আমি তোমাকে এত টাকা দিব। রিয়া আমার মাথার সাথে ওর মাথা লাগিয়ে বলল, কসম করে বলছি আমার কিচ্ছু লাগবে না, শুধু একবেলা খেতে দিবেন আর আপনার ভালোবাসা পেলেই হলো, এইটুকু আমার জন্য যথেষ্ট।
মিমি বলল, এক্সকিউজ মি, আমরা কি ভিতরে আসতে পারি? রিয়া মিমিকে দেখে তাড়াতাড়ি আমার থেকে দূরে সরে গেল। আমি সবাইকে ভিতরে আসতে বললাম, সবার সাথে আমার কথা হয়েছে। এর মাঝে মিমির মনটা একটু খারাপ, জানি না কেন খারাপ। ডাক্তার এসে আমাকে বলে গেল আজকের রাতটা থেকে কাল সকালে যেতে। রিয়া শুধু একাই আমার পাশে থাকবে আর সবাইকে চলে যেতে বলল। মিমি দরজার কাছে। তো এভরিওয়ান, নেক্সট পার্টের জন্য সবাই একটু বেশি বেশি লাইক আর একটা করে কমেন্ট করে দিও। ধন্যবাদ।